শুভেচ্ছা সবাইকে স্বাগত। রাতের মাছরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দ্বিকক্ষের সংসদ রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে রাজি হলেও সংস্কারের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এখনো মতৈক্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের বৈঠকে আজ রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান, রাষ্ট্রের মূলনীতির বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বিভিন্ন দল। এসব নিয়ে আরও আলোচনা চলবে। আগামী জাতীয় নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহার করতে পারবে না প্রার্থীরা, তবে বিলবোর্ডে প্রচার চালাতে পারবেন। এই বিধান রেখে আজ দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এছাড়া এতে এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার ঘোষণা, সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি এবং আচরণবিধি লঙ্ঘনের জরিমানা বাড়ানোর কথা রয়েছে। এবং গুমের 1850টি অভিযোগের মধ্যে 253টির প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। আজ এই তথ্য জানিয়ে কমিশন বলেছে, গত সরকারের আমলে অনেক ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোকে নানাভাবে হুমকি দেওয়ার কথাও জানায় কমিশন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণ বিষয়ে আলোচনা হয়েছে। তবে ঐকমত্য না হয় এ নিয়ে আরও আলোচনা হবে। বিস্তারিত জানাচ্ছেন হাসনাইন তানভীর। বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার চতুর্থ দিনের আলোচনা। গতকাল কোনো সমাধান না আসায় আজকের আলোচনা শুরু হয় রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়ে। রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল পদ্ধতির দুটি বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এর মধ্যে জাতীয় সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের 500 সদস্য এবং জেলা পরিষদের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের মেয়র সহ মোট 576 জনের গোপন ব্যালটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে। তবে এ নিয়ে এখনো আরও আলোচনা চলবে। আমরা কিছু সংশোধনী প্রস্তাব দিয়েছি যে এত বিশদভাবে না গিয়ে সেটা জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধিদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা যায় কিনা। জেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনের একজন করে প্রতিনিধির সাথে উচ্চকক্ষ নিম্নকক্ষ এই যে ইলেকটোরাল কলেজ, এই ইলেকটোরাল কলেজ গ্রহণ করা যেতে পারে। এই ইলেকটোরাল কলেজের সদস্যরা রাষ্ট্রপতির প্রশ্নে গোপন ব্যালটে তারা রাষ্ট্রপতি নির্বাচন করবার সুযোগ আছে। উচ্চকক্ষ থাকবে 100 সদস্য বিশিষ্ট এবং এই 100 সদস্যকে কিভাবে নির্বাচিত করা হবে সেটা নিয়েও কথা হয়েছে। বিভিন্ন রকমের মতভেদের কারণে রাষ্ট্রপতির ইলেকটোরাল কলেজ সম্পর্কে যেহেতু সিদ্ধান্ত আসা যায়নি, সেটাও পরবর্তীতে আলোচনার জন্য পেন্ডিং রাখা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী ইউপি মেম্বার থেকে শুরু করে 70,000 জনপ্রতিনিধির ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে জামায়াতে ইসলামী। এক্ষেত্রে ছাড় দিতে প্রস্তুত আছে দলটি। সকলে মিলে যে পর্যন্ত গেলে আমরা ঐকমত্য হইতে পারি সেখানে জামায়াতে ইসলামী তার মতকে সংশোধন করবে। আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়টি আলোচনা হয়। রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণ ছিল আলোচ্য সূচিতে। বিষয়গুলো নিয়ে আলোচনা খুব একটা এগোয়নি। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কিংবা দ্বিকক্ষ কিংবা ধরুন প্রধানমন্ত্রীর মেয়াদ, এগুলো নিয়ে তারা মত দিয়েছেন। আবার এইখানের মত শোনার পরে তাদের নীতি নির্ধারকদের কাছে যেতে হচ্ছে, সেটাই স্বাভাবিক। রাজনৈতিক প্রক্রিয়া এটা স্বাভাবিক, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। দুদিন বিরতি দিয়ে আগামী রোববার অমীমাংসিত ইস্যুতে দলগুলোর সাথে আবার আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারে পোস্টার ব্যবহার করতে পারবেন না। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধন করে এই সিদ্ধান্ত নিতে চায় নির্বাচন কমিশন।
আজ এটি সহ আরও কিছু সংশোধনীর খসড়া অনুমোদন করেছে কমিশন। 2008 সালের নির্বাচনী প্রচারণায় দেওয়ালে পোস্টার লাগানো নিষিদ্ধ করে রশি দিয়ে ঝোলানোর আইন করেছিল সেই সময়কার নির্বাচন কমিশন। এবার পোস্টারের ব্যবহারে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ কমিশনের সভায় এটি সহ রাজনৈতিক দল ও প্রার্থীর সংশোধিত আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়। এটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অংশীজনদের সমর্থন পেলে মূল নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশে প্রয়োজনীয় সংশোধনী সহ আচরণবিধি চূড়ান্ত করা হবে। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকালে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। বর্তমানে যে এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে। সংশোধিত আচরণ বিধিমালার খসড়ায় টি শার্ট, জ্যাকেটের মাধ্যমে প্রচার পদ্ধতি ফিরিয়ে আনা হয়েছে। মাইকে প্রচারের সময় শব্দের মাত্রা 60 ডেসিবেলে রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় কি করা যাবে না যাবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আরেকটি নতুন বিষয় হচ্ছে সব দল বা প্রার্থী এক মঞ্চ থেকেই একই সময় তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। সোশ্যাল মিডিয়াকে ডিফাইন করা হয়েছে, সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুজ অ্যান্ড ডোন্টসকে ডিফাইন করা হয়েছে। শব্দের ব্যবহারে আমরা আগে যেমন শব্দের মাত্রার উপরে কোনো ছিল না, সেটাকে আন্তর্জাতিক যে মান আছে 60 ডেসিবল সেটাকে ইনকর্পোরেট করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধিমালা কেউ ভঙ্গ করলে এতদিন 6 মাস কারাদণ্ড ও সর্বোচ্চ 50,000 টাকা জরিমানার বিধান ছিল। এবার জরিমানার অঙ্ক 1.5 লাখ টাকা করা হয়েছে। কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ আরও জানান, এ বিধিমালা অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্যরাও সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন এবং নির্বাচনের সময় তাদের জন্য কিছু বিধিনিষেধ থাকবে। বৃদ্ধির প্রয়োজন আরপিওতে সংশ্লিষ্ট। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে এখনও সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে তারা। সেনানিবাসে দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা জানানো হয়েছে। আরেক প্রশ্নের জবাবে সামরিক অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মব ভায়োলেন্স কিংবা জনদুর্ভোগ হয় এমন পরিস্থিতি মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিচ্ছে সেনাবাহিনী, সামনেও তা অব্যাহত থাকবে। নতুন তুলে ধরেন আইন শৃঙ্খলা রক্ষা, মানুষের নিরাপত্তা এবং জনগণের কল্যাণে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা। আমরা এখনও সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে। তথ্যের ঘাটতি, পুরনো কল লিস্ট না পাওয়া সহ নানা প্রতিবন্ধকতায় গুমের শিকার হয়ে ফিরে না আসা ব্যক্তিদের সঙ্গে কি হয়েছে তা এখনই বলতে পারছে না গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এ নিয়ে চলছে অনুসন্ধান। আজ সংবাদ সম্মেলনে জানানো হয় 253 জনের গুমের পেছনে সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে কমিশন। আরও জানাচ্ছেন মাহমুদ কমল। রাজনৈতিক প্রতিহিংসা, ব্যবসায়িক বিরোধ কিংবা ভিন্ন মতাবলম্বীদের দমন, যেসবের ঢাল হিসেবে ব্যবহার হতো জঙ্গিবাদের তকমা, সবশেষ পরিণতি হত্যা, ভারতে পাঠিয়ে দেয়া কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার। গেল 16 বছরে যারা নানাভাবে গুম হয়েছেন তাদের ভাগ্যের কথা বলতে গিয়ে এমন তথ্যই তুলে ধরা হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সংবাদ সম্মেলনে। মিলেছে সুনির্দিষ্ট প্রমাণ। 1850 অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য উপস্থাপন করা হয়েছে। এবারের প্রতিবেদনে আমরা গুম অবস্থা হতে ফিরে না আসা এমন 12 জন ভিকটিমের বিষয়ে অগ্রগতি তুলে ধরেছি, যাদের বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে আমরা শনাক্ত করতে পেরেছি। অভিযোগগুলোর মধ্যে 81 ভাগ জীবিত আর 19 ভাগ ফেরত না আসা ভুক্তভোগীদের। তবে নানা প্রতিবন্ধকতায় ফেরত না আসাদের ভাগ্যে প্রকৃতপক্ষে কি ঘটেছে তা এখনো সুস্পষ্টভাবে জানাতে পারছে না কমিশন। 131টা কেস যাদের স্বজনরা এখনো ফেরত আসেনি,
সেটা পুলিশকে তদন্ত করার জন্য, তদন্ত শুধু না, তাদেরকে খুঁজে বের করার ব্যাপারও আমরা বলেছি সুনির্দিষ্টভাবে। বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশিদেরকে পুশিং করা হচ্ছে, সেই জায়গায় কোনো বাংলাদেশি যারা গুমের শিকার ভিকটিম তারা আছেন কিনা, এই জায়গা থেকে পুলিশের কাছ থেকে একটা খুবই ছোট লিস্ট পেয়েছে এবং বিজেপির কাছ থেকে পেয়েছে, এবং সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি আছে কিনা। ফিরে না আসা ভিকটিমদের বিষয়ে অপরাধী এবং গুমের অপরাধ সংগঠনের স্থান সহ নানাবিধ বিষয়ে তথ্যের ঘাটতি বা পুরানো কল লিস্ট না পাওয়া সহ নানা রকম বিলম্ব ঘটিত প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও কমিশন আন্তরিকতার সাথে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কমিশন বলছে অভিযোগ করায় ভুক্তভোগী পরিবারদের নানাভাবে এখনও দেওয়া হচ্ছে হুমকি। গুম প্রতিরোধে দুটি সুপারিশও দিয়েছে কমিশন। যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস যে ট্রাইব্যুনাল, তাকে দেওয়া হয়েছে দায়িত্ব যে কিভাবে ভিকটিমের এবং আপনার উইটনেসেসের সাক্ষীদের আপনার সিকিউরিটি এনশিওর করবে। চলতি মাসের 4 জুন দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। কয়েক মাসের মধ্যেই পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা জানান কমিশন সভাপতি। কয়েক মাস লাগবে তো ফাইনাল রিপোর্ট দিতে, দেখা যাক কি হয়। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের পথরেখা তৈরির পাশাপাশি টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমের গত 15 বছরের নীতিমালা পর্যালোচনা এবং ভবিষ্যতের নীতি প্রণয়নে কাজ করবে। কমিটির নেতৃত্ব দেবেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ওই দিন ছুটি ঘোষণা করা হবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করতে 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের 14 তারিখ থেকে, চলবে 5 আগস্ট পর্যন্ত। আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ না পড়ানোর প্রশ্নে এককভাবে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, কর্পোরেশনে নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে তাতে আর বসে থাকার সুযোগ নেই। দুপুরে সচিবালয়ে 11টি জেলার 44টি উপজেলায় নির্মাণাধীন পাবলিক লাইব্রেরি ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্ত আসে সেটি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ে সতর্ক আছে সরকার। দক্ষিণ সিটি কর্পোরেশনের সমস্যা চলায় বাইরে থেকে যতটুকু সম্ভব ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলছে বলেও দাবি করেন উপদেষ্টা। এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। বিচারের স্বচ্ছতার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী AY মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই নিয়োগ দেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলায় হাজির না হয় এই মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হলো। শেখ হাসিনা সহ 2 জনকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত 25 মে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরদিন 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপরও তারা হাজির হয়নি। এদিকে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনালের বিচারকে হাইজ্যাক করেছিল, কিন্তু সেখান থেকে ফিরে এসেছে ট্রাইব্যুনাল।
সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে কর্মকর্তা কর্মচারীরা। সকালে বিভিন্ন মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে সচিবালয় প্রদক্ষিণ করে তারা, পরে তথ্য মন্ত্রণালয়ের সামনের রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করে। সেই সময় সচিবালয়ের ভেতরে বন্ধ হয়ে যায় সব ধরনের চলাচল। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত ওই অধ্যাদেশ বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। সমাবেশ থেকে আগামী রবিবার অর্থ মন্ত্রণালয়ের নিচে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিক্ষোভকারীরা। এবারে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। সপ্তম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও ইরান। এ নিয়ে কাল জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাওয়াকে ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বলছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবারও ইরান ও ইসরায়েলের মধ্যে থেমে নেই হামলা পাল্টা হামলা। ইসরায়েলের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বীরশেবা শহরের সরকা হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন আহত হন। এ ঘটনায় ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আর বেঁচে থাকার সুযোগ দেয়া যায় না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাওয়া ইসরায়েলের দুর্বলতার লক্ষণ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে খামেনি ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে ইরানের আরাক শহরে ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়াও গত রাতে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রের একটি স্থাপনাতেও বিমান হামলা চালিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করলেও দেশটিতে হামলা চালানো হবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে ইসরায়েল ও ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্র যেন আর জড়িত না হয় তার জন্য হোয়াইট হাউসের সামনে একদল বিক্ষোভকারী বিক্ষোভ করেন। শুক্রবার ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েল এই বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। এছাড়াও শনিবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন OICর বিশেষ অধিবেশন। অধিবেশনে যোগ দিতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই তিন দেশের মধ্যে মধ্যস্থতা করাতে আবারও আগ্রহ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, শেষ করছি রাতের সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে রাজি হলেও রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এখনও মতৈক্যে আসতে পারেনি দলগুলো। এসব নিয়ে আরও আলোচনা চলবে। সংসদ নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত। প্রচারে থাকছে না পোস্টার, তবে থাকবে বিলবোর্ড। এক মঞ্চ থেকে ঘোষণা করতে হবে ইশতেহার। এবং 253টি গুমের প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন। রাজনৈতিক ফায়দা হাসিলে করা হতো গুম। অভিযোগ দেওয়ায় ভুক্তভোগী পরিবারগুলোকে দেয়া হচ্ছে হুমকি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।